শ্রেয়া, আমি তাহলে বাড়ি গেলাম, বুঝলি? আমি খুব তাড়াহুড়োতেই আছি। আসলে আজকে তোর জন্মদিন, তাই তোর সঙ্গে দেখা করতে না এসে আমি পারলাম না। আমি না হয় অন্য কোনো দিন তোর সঙ্গে দেখা করতে আসবো। তুই কিন্তু আমার বাড়িতে বেড়াতে যাবি, কেমন? এই বলে সোনিয়া সেখান থেকে চলে যাবে এমন সময় শ্রেয়ার শাশুড়ি মা অঞ্জনা দেবী সেখানে আসে। কিছুক্ষণের মধ্যেই সোনিয়াকে সেখান থেকে চলে যেতে দেখে অঞ্জনা দেবীর খুব খারাপ লাগে, কারণ অঞ্জনা দেবীর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তাই অঞ্জনা দেবীর আত্মীয় স্বজন কেউই তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখত না। আরে সোনিয়া, চলে যাচ্ছ নাকি? এই তো 5 মিনিট হলো না এলে, আবার এত তাড়াতাড়ি চলে গেলে হয়? বসো বসো। মানছি আমরা গরিব, তাই বলে কি আমরা তোমাকে আপ্যায়ন করতে পারবো না? না না মাসিমা, আপনি এভাবে কেন বলছেন? আমি ব্যাংকে টাকা তোলার নাম করে বাড়ি থেকে বেরিয়েছি। আমার শাশুড়ি মাও আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে, তাই আমি অন্য কোনো দিন আসবো। আপনি প্লিজ কিছু মনে করবেন না। একদমই না, তুমি আজকে কোথাও যাবে না। তোমাকে আজকে দুপুরের খাবার খেয়ে তারপরেই যেতে হবে, না হলে কিন্তু আমি খুব খারাপ ভাববো। আজ কতদিন বাদে বান্ধবীর বাড়িতে এলে কিছু মুখে না দিয়েই চলে যাবে, তা কখনো হতেই পারে না। হ্যাঁ সোনিয়া, মা যখন তোকে এতবার করে থেকে যেতে বলছে, তাহলে তুই আজকের দিনটা একটু থেকে যা না। এমনিও তুই বাড়ি থেকে বেরোতে পারিস না, আবার কবে আসবি তার কোনো ঠিক নেই। আসলে আমাদের বাড়িতে এমনিতেই কোনো গেস্ট আসে না। মা মানুষজন খুব পছন্দ করে, তাই বাড়িতে এলে উনি খুব খুশি হয়। শ্রেয়ার কথা শুনে সোনিয়া আর না করতে পারে না। অঞ্জনা দেবী সোনিয়াকে জোর করে দুপুরবেলায় লাউ দিয়ে চিকেন, সজনে শাক বাটা, মাছ ভাজা, কচুর শাক, আমডাল, ডিম কষা ইত্যাদি পেট ভরে খাইয়ে দেয়। অঞ্জনা দেবীর এরকম ভালোবাসা দেখে সোনিয়ার মন ভরে ওঠে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সোনিয়ার শাশুড়ি মা শান্তিপ্রিয়া দেবী ফোন করে। কি ব্যাপার, কোথায় আছো? শোনো, তুমি যদি 5 মিনিটের মধ্যে বাড়ি ঢুকতে না পারো, তাহলে আর বাড়িতে আসতে হবে না। ব্যাংকে যাওয়ার নাম করে কোথায় গেছো যে এত দেরি হচ্ছে? ইচ্ছা করে বাড়ির গাড়িটাও নিয়ে যাওনি, যাতে এদিক ওদিক ঘুরে বেড়াতে পারো, তাই না? আজকে অয়ন বাড়িতে আসুক, তারপর দেখছি কি করতে হয়। না না মা, আমি এখনই আসছি। আসলে আজকে ট্রেনটা ভীষণ লেট করছে, তাই আমার বাড়ি যেতে দেরি হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। সোনিয়ার কথা শুনে শ্রেয়া তখনই তাদের রান্না করা খাবার দাবার থেকে সোনিয়াকে বেশ কিছুটা খাবার প্যাক করে দেয়। সোনিয়া ভাবতেও পারেনি শ্রেয়ার শ্বশুরবাড়ির লোকেরা গরিব হওয়া সত্ত্বেও এতটা আন্তরিক হবে। আসলে সোনিয়ার শ্বশুরবাড়ি বড়লোক হলেও তাদের মন মানসিকতা একদমই ভালো নয়। সোনিয়ার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই খারাপ ব্যবহার করত। তাই সোনিয়া খুব তাড়াতাড়ি শ্রেয়ার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে যায়। ওফ মা, তুমি এই বউটাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন বলো তো? তুমি তো জানো এই মেয়ে কোনো কাজের নয়, শুধু শুধু আমাদের বাড়ির বউয়ের নামটা ভরাট করে রেখেছে ব্যাস। এর থেকে ভালো কোনো বড়লোক ফ্যামিলির মেয়ে যদি আমাদের বাড়ির বউ হয়ে আসতো, তাহলে কিছু অন্তত কাজে দিত। হ্যাঁ ঠিকই বলেছিস, কিন্তু ওই যে তোর দাদা কোনো কারণ ছাড়া সোনিয়াকে ডিভোর্স দিতে রাজি নয়। যদি তোর দাদা রাজি হয়ে যেত, তাহলে কবেই ওকে বাড়ি থেকে বিদায় করে দিতাম। আমার মনে হয় নিশ্চয়ই আজকে কারোর সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে গেছে। তোর দাদা আজকে আসুক, সব বলবো। সোনিয়া বাড়িতে ঢোকা মাত্রই তার শাশুড়িমা এবং ননদের সব কথা শুনে ফেলে। ছি, আমার চরিত্র নিয়ে সন্দেহ করতে আপনাদের একবারও লজ্জা করলো না? আমার এক বান্ধবীর সঙ্গে হঠাৎই দেখা হয়েছিল, তাই আমি ওর বাড়িতে গিয়েছিলাম। আমার বান্ধবীর শাশুড়ি এত ভালো যে আমাকে সমস্ত খাবার দাবারও প্যাক করে দিয়েছে, যাতে আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে ভাগ করে খেতে পারি। তাই নাকি? তোমার যা লোয়ার ক্লাস লেভেল, তোমার বান্ধবীও নিশ্চয়ই ওরকমই কিছু একটা হবে। কই দেখি তো, তোমাকে কি এমন এক্সপেন্সিভ খাবার দাবার দিয়েছে যে তুমি এসে বড়াই করতে শুরু করেছো? এই বলে ভূমি সোনিয়ার হাতে টিফিন কৌটোগুলো খুলে দেখে তাতে সজনে শাক, মাছ ভাজা, লাউ, চিকেন ইত্যাদি আছে। যা দেখে ভূমি খুব ভালো মতোই বুঝতে পেরে যায় সোনিয়ার বান্ধবী খুব একটা বড় লোক নয়, কারণ সাধারণত এরকম খাবার দাবার কেউ বান্ধবীর শ্বশুরবাড়ির লোকেদের জন্য পাঠায় না। আগেই বলেছিলাম, যেমন তোমার বৌমা ঠিক সেরকমই তার বান্ধবী। উফ, তোমার মতো মেয়েকে যে আমার দাদা কি করে পছন্দ করে ফেললো আমি সেটাই বুঝতে পারছি না। কোনো ব্ল্যাক ম্যাজিক করেছিলে নাকি? নাকি আবার বান্ধবীর নাম করে ব্ল্যাক ম্যাজিক করতে গিয়েছিলে, যাতে আমার দাদাকে ভালো মতো বশ করে রাখতে পারো?
ভূমি, মুখ সামনে কথা বলো। ভুলে যেও না আমি তোমার বৌদি হই। আমি যাই করি না কেন তোমাদের কিছুই ভালো লাগে না। তোমরা সবসময় আমাকে সন্দেহ করো, না হলে অপমান করো, কখনোই আমাকে দেখতে পারো না। কোথায় ভেবেছিলাম অয়ন এত ভালো ছেলে, তাই অয়নের বাড়ির লোকেরাও হয়তো খুব ভালো হবে, কিন্তু তোমরা তো দেখছি। বাবা, বান্ধবীর বাড়ি থেকে এসে দেখছি মুখ থেকে একেবারে খই ফুটছে। শোনো বৌমা, একটা কথা মনে রেখো, এটা তোমার বাপের বাড়ি নয়, এটা শ্বশুর বাড়ি। তাই এখানে তোমাকে আমাদের মন জুগিয়েই চলতে হবে। তাও যদি মোটা টাকা যৌতুক আনতে, তাহলে একটা কথা ছিল, তোমাকে যে আমরা এখনো তাড়িয়ে দেইনি, এটাই তোমার অনেক সৌভাগ্য। শাশুড়ি মায়ের কথা শুনে সোনিয়া নিজের কান্না চেপে রাখতে পারে না। সে ঘরে গিয়ে ভীষণ কান্নাকাটি করতে থাকে, কারণ শান্তিপ্রিয়া দেবী এবং তার পরিবার কথায় কথায় সোনিয়াকে শুধু যৌতুক নিয়ে খোঁটা দেয়। কিন্তু সোনিয়ার এই পৃথিবীতে অয়ন ছাড়া আর কেউ নেই। সোনিয়ার বাবা মা বহুকাল আগেই গত হয়েছে, তাই সোনিয়া তার মামা এবং মামির কাছেই মানুষ হয়। সেই জন্য সোনিয়ার পক্ষে যৌতুক নিয়ে আসা মোটেই সম্ভব ছিল না। কিছুক্ষণ বাদে অয়ন বাড়িতে ফিরলেই ভূমি এবং তার মা অয়নের কাছে সোনিয়ার নামে মিথ্যা বদনাম করে। সোনিয়া, আমি ইদানিং তোমার নামে কিন্তু অনেক কমপ্লেন পাচ্ছি। আজকে নাকি তুমি বাড়ির গাড়ি ছাড়া কোথায় গিয়েছিলে? তোমাকে আমি বলেছি না কোথাও গেলে গাড়ি নিয়ে যাবে, কিন্তু তুমি ইচ্ছা করেই মায়ের কথা অমান্য করে গাড়ি ছাড়াই বেরিয়েছো। দেখো, তুমি যদি মায়ের কথা শুনে চলতে না পারো, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। অয়নের মুখে এরকম কথা শুনে সোনিয়ার খুব খারাপ লাগে, কিন্তু সোনিয়া বুঝতে পারে অয়নের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই, তাই সে একেবারে চুপ করে থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন সোনিয়ার শাশুড়ি মা তার মেয়ে, বৌমা এবং মেয়ের কয়েকজন বান্ধবীকে নিয়ে শপিং মলে শপিং করতে যায়। কিন্তু শান্তিপ্রিয়া দেবী ভূমি ও তার বান্ধবীকে অনেক কিছু কিনে দিলেও সোনিয়াকে কিছুই কিনে দেওয়ার নাম করে না, বরং ভারী ভারী শপিং এর ব্যাগগুলো সোনিয়ার হাতে ধরিয়ে দেয়। আচ্ছা টিনা, তুমি বিয়ে থা করবে না? মানে এমনিই জিজ্ঞাসা করছিলাম। আসলে তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। যদি তোমার আপত্তি না থাকে, তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। আরে হ্যাঁ আন্টি, বলুন না, কি বলবেন? আমার আবার কিসের আপত্তি থাকবে? আসলে আমি ভাবছিলাম আমার ছেলের সঙ্গে তোমাকে বেশ মানাতো, তাই আমি ভাবছিলাম আমার ছেলের ডিভোর্সের পর যদি তোমাকে বৌমা বানানো যেত, কেমন হতো? তুমি চিন্তা করো না, আমার ছেলের খুব তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। ও মা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, আমারও তো আপনার ছেলেকে বেশ ভালোই লাগে, কিন্তু অয়ন তো হঠাৎ করে ওই গরিব মেয়েটাকে বিয়ে করে ফেললো। আমি তো বাবাকে বলেই রেখেছিলাম যে আমার পড়াশোনাটা শেষ হলেই আমি অয়নের সঙ্গে বিয়ে করব। ইস, আমি যদি আগে জানতাম, তাহলে আমি তখনই তোমার সঙ্গে অয়নের বিয়ে দিয়ে দিতাম। তুমি আমার কাছে থেকে আমার মেয়ের মতোই পড়াশোনা করতে। খুব বড় ভুল করে ফেলেছি জানো। হ্যাঁ তাই তো, কিন্তু কোনো ব্যাপার নয়। ভুল যখন হয়ে গেছে, ভুল শোধরানোও যেতে পারে। তাছাড়া কালকেই তো দাদা বলছিল যে দাদা নাকি ডিভোর্স দিতে রাজি। বেশ ভালো হবে কিন্তু। তাদের মুখে এরকম কথা শুনে সোনিয়া ভীষণই কষ্ট পায়, কিন্তু তবুও সে মুখ বুঝে সবই সহ্য করে। কিছুক্ষণ পর যখন তারা শপিং মল থেকে বাইরে বেরিয়ে আসে, তখনই হঠাৎ করে সোনিয়ার সঙ্গে শ্রেয়া এবং তার শাশুড়ি মায়ের দেখা হয়। শ্রেয়া এবং তার শাশুড়ি মা তখন ফুটপাত থেকে দাঁড়িয়ে শপিং করে। সোনিয়াকে দেখে অঞ্জনা দেবী এগিয়ে আসে। আরে সোনিয়া, তুমি আগের দিন আমাদের বাড়িতে গেলে, কিন্তু তোমাকে কিছু দিতেই পারলাম না। সামান্য গরিবের খাবার খাইয়েছি শুধু। আজকে আমি শ্রেয়ার সাথে তোমার জন্যই শাড়ি কিনতে বেরিয়েছিলাম। ভেবেছিলাম কালকেই শ্রেয়াকে দিয়ে তোমার বাড়িতে পাঠিয়ে দেব। ভালোই হয়েছে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। এই নাও, এই শাড়িটা ধরো। এই বলে অঞ্জনা দেবী একটা কম দামি শাড়ি সোনিয়ার হাতে ধরিয়ে দেয়, যা দেখে সোনিয়ার শ্বশুরবাড়ির লোকেরা হো হো করে হেসে ওঠে। বাবা, তোমার আবার নতুন পিড়িতে লোক হয়েছে দেখছি। এরকম ফুটপাত থেকে শাড়ি পরার থেকে কিছু না পরা অন্তত অনেক ভালো। অবশ্য যেমন লোক সেরকমই তো জিনিস দেবে। আহ মা, এভাবে বলছো কেন? বৌদিকে তো এই শাড়িগুলোতে ভালোই মানাবে, কারণ এরকম শাড়ি পরেই তো বৌদি প্রথম বিয়ে করে বাড়িতে এসেছিল। নেহাত আমাদের বাড়িতে এসে এখন ভালো ডিজাইনার জামা কাপড় পরছে। দাদার সঙ্গে বিয়ে না হলে বৌদিকে তো সারা জীবন এরকম শাড়িতেই দেখতে পাওয়া যেত। দেখুন, আপনারা আমাকে যা বলছেন বলছেন, কিন্তু আপনারা এভাবে আমার বান্ধবী কিংবা বান্ধবীর শাশুড়ি মাকে অপমান করতে পারেন না। আমার বান্ধবী গরিব হতে পারে, কিন্তু ওদের মন অনেক ভালো। আপনারা তো এতক্ষণ আমাকে নিয়ে ঘুরলেন, কই আমাকে তো একটা রুমাল পর্যন্ত কিনে দিতে পারলেন না।
অথচ মাসিমা আমাকে একদিন দেখেই শাড়ি কিনে দিতে চাইছেন। এটাই তো আসল ভালোবাসা। কি তুমি ওদের মতো ছোট লোকের সঙ্গে আমার তুলনা করছো? আজকে তোমাকে আমি বাড়িতে ঢুকতেই দেব না। আমার ছেলের সঙ্গে আজকেই তোমার ডিভোর্স হবে। সোনিয়া, তুই আমার বাড়িতে এসে থাকিস। অনেকদিন ধরেই এরা তোর উপর অত্যাচার করছে। তোর মতো একটা মেধাবী মেয়ে এরকম ভাবে অত্যাচারিত হচ্ছে আমি কিছুতেই দেখতে পারছি না, বিশ্বাস কর। হ্যাঁ বৌমা, তুমি যদি আমার বাড়িতে এসে থাকো আমার কোনো আপত্তি নেই। এমন কথা শুনে সোনিয়া খুবই খুশি হয়, কারণ সোনিয়ার সত্যিই থাকার মতো কোনোই জায়গা ছিল না। কিন্তু আজকে শ্রেয়া এবং তার শাশুড়ি মা সোনিয়ার পাশে দাঁড়ালে সোনিয়া মনে মনে অনেক সাহস পায়। ঠিক আছে, আপনি তো চান আমার যাতে অয়নের সঙ্গে ডিভোর্স হয়ে যায়। বেশ, ঠিক আছে, আমি নিজেই অয়নকে ডিভোর্স দিয়ে দেব। এই বলে সোনিয়া শ্রেয়া এবং তার শাশুড়ি মায়ের সঙ্গে তাদের বাড়িতে চলে যায়। কিন্তু শান্তিপ্রিয়া দেবী স্বপ্নেও ভাবতে পারেনি শ্রেয়া এরকম করতে পারে। সোনিয়া যেহেতু যথেষ্ট মেধাবী ছিল, তাই সে শ্রেয়ার বাড়িতে থেকেই একটা প্রাইভেট জব করতে শুরু করে দেয়। অন্যদিকে সোনিয়ার শাশুড়ি মা এবং তার ননদ অত্যন্ত খুশি হয়। তারা ঠিক করে খুব তাড়াতাড়ি টিনার সঙ্গে অয়নের বিয়ে দেবে। কিন্তু এরই মধ্যে হঠাৎই একদিন সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শান্তিপ্রিয়া দেবীর কোমরের হাড় ভেঙে যায়। হ্যালো টিনা, তুই তাড়াতাড়ি আমার বাড়িতে আয় না, আমার মায়ের কোমর ভেঙে গেছে। তোকে একটু মায়ের সেবা করতে হবে। তুই তো জানিস এখন আমার বাড়িতে কেউ নেই। এমনিতেও আর কদিন বাদে তুই তো আমাদের বাড়ির বউ হবি। বাবা, আমাকে কি কাজের লোক ভেবেছিস নাকি? তোর মায়ের কোমর ভেঙে গেছে, ওনার এখন সেবা করতে হবে? আমি পারবো না। আমাকে ফোন না করে একটা কাজের লোক রাখলে পারতিস। এই বলে টিনা ফোন কেটে দেয়। এমন সময় শান্তিপ্রিয়া দেবী খুব ভালো মতোই বুঝতে পারে টিনা ভবিষ্যতে তাদের বাড়ির বউ হলে তাদের অবস্থা কেমন হতে পারে। তাই সেদিনই শান্তিপ্রিয়া দেবী ভূমিকে সোনিয়ার কাছে পাঠায়। সেই সাথে সোনিয়াকে ফোন করেও বলে, বৌমা, আমার খুব ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি বলেই উপরওয়ালা আমাকে এরকম শাস্তি দিল। আমি ভূমিকে পাঠিয়েছি, তুমি দয়া করে ভূমির সঙ্গে বাড়িতে ফিরে এসো বৌমা। তোমাকে ছাড়া আমাদের চলছে না। হ্যাঁ, আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। শ্রেয়ার পরিবার এতদিন ধরে আমাকে থাকার জায়গা দিল, তাই আমি চাই আপনি ওনাদের সবাইকে সসম্মানে নিমন্ত্রণ করে আপ্যায়ন করবেন। সোনিয়ার কথা তখনই শান্তিপ্রিয়া দেবী মেনে নেয়। তাই সোনিয়া তার ননদের সঙ্গে বাড়িতে ফিরে যায়। কিছুদিনের মধ্যেই সোনিয়া তার শাশুড়ি মায়ের সেবা যত্ন করে শাশুড়ি মাকে একেবারে সুস্থ করে তোলে। সুস্থ হয়ে ওঠার পর শান্তিপ্রিয়া দেবী নিজে শ্রেয়ার শ্বশুর বাড়িতে যায় এবং শ্রেয়া ও তার পরিবারকে নিমন্ত্রণ করে, যার ফলে শ্রেয়া এবং তার পরিবার খুশি মনে সোনিয়াদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যায়। সেদিন শান্তিপ্রিয়া দেবী শ্রেয়া ও তার পরিবারের খুব ভালো মতো আপ্যায়ন করে। চন্দনা দেবী তার দুই ছেলে মোহন এবং রমেনের সঙ্গে বাস করত। তার দুই ছেলের মধ্যে বড় ছেলে মোহন পড়াশোনায় খুব ভালো ছিল এবং সে অনেক বেশি ট্যালেন্টেড হওয়ায় পড়াশোনা কমপ্লিট হওয়ার পরই সে একটা ভালো চাকরি পেয়ে গিয়েছিল। চাকরি পাওয়ার পরই সে নিজের পছন্দের মেয়ে রানীকে বিয়ে করে। রানী শহরের খুবই মডার্ন এবং শিক্ষিত একটি মেয়ে ছিল। বিয়ের পরের দিনকেই সে মোহনকে বলে, মোহন, আমি তোমার ওই গেও মা আর ভাইয়ের সঙ্গে থাকতে পারবো না। আমি তোমার জন্য শহর ছেড়ে গ্রামে এসেছি, তাই আমার একটা কথা তোমাকে শুনতেই হবে। তোমার মা আর ভাইয়ের দায়িত্ব আমরা কেন নিতে যাব? কিন্তু রানী, আমরা আলাদা হয়ে গেলে ওদের কি হবে? আমার টাকাতেই তো সংসার চলে। হ্যাঁ, এটাই তো সমস্যা। তুমি একা কেন সংসারে টাকা দেবে? তোমার ভাই রমেন তো ধেরে খোকা হয়ে গেছে। ও তো মূর্খ, ওর দ্বারা পড়াশোনা হলো না। ওকে এবার কাজে লাগিয়ে দাও। একই সংসারে থাকতে হলে ওকেও ইনকাম করতে হবে। আচ্ছা বাবা, আমি কথা বলছি রমেনের সাথে। রমেন তার দাদা মোহনের একেবারেই বিপরীত ছিল। সে খুবই সাদাসিধে এবং বোকা ধরনের ছেলে ছিল। সে বেশি শিক্ষিত না হওয়ায় কেউ তাকে কোনো কাজই দিত না। শেষ পর্যন্ত তার দাদা এবং বৌদির চাপে পড়ে গ্রামের লোকে জমিতে চাষের কাজ করতে শুরু করে। রমেনের ইনকাম খুব কম ছিল আর সে বোকা হওয়ায় কেউ তাকে বিয়ে করতে চাইতো না। চন্দনা দেবী তার ছোট ছেলেকে নিয়ে খুবই চিন্তায় থাকত। একদিন চন্দনা দেবী এক ঘটক মশাইয়ের কাছে যায়। ঘটক মশাই, আমি আমার ছোট ছেলে যে করেই হোক বিয়ে দিতে চাই। ওকে কেউ বিয়ে করতেই চাইছে না।
পাড়া পড়োশি সবসময় ওকে নিয়ে হাসি ঠাট্টা করছে। আপনি দয়া করে ওর জন্য একটা মেয়ে খুঁজুন। অনেক চেষ্টা তো করলাম, মেয়ে আর পাচ্ছি কই। আপনার ঢেঁড়স মার্কা ছেলেকে নিয়ে তো সমস্যা, ইনকামও তো কম, কেউই ওর সাথে নিজের মেয়ে দিতে চাইছে না। তবে হ্যাঁ, একটা মেয়ে আছে, মেয়েটা দেখতে খুবই কালো, এই যে ফটো আছে দেখতে পারেন। এ বাবা, একে মেয়ে, একে দেখতে এত অদ্ভুত কেন? আরে আপনার ছেলের কপাল ভালো, এই মেয়েটা বিদেশি মেয়ে, মেয়েটা নাইজেরিয়ান। ছোটবেলায় বাবা মায়ের সাথে আমাদের দেশে ঘুরতে এসে হারিয়ে গিয়েছিল, অনাথ আশ্রমে মানুষ হয়েছে। এই মেয়েটা খুব সহজেই রমেনকে বিয়ে করতে রাজি হয়ে যাবে, বুঝেছেন? তবে আর কোনো কথা হবে না, কালো হোক ফর্সা হোক কোনো অসুবিধা নেই, মেয়ে হলেই হলো। আমি এর সঙ্গেই আমার ছোট ছেলের বিয়ে দেব, না হলে আমার ছেলেটার আর বিয়েই হবে না। চন্দনা দেবী আর দেরি না করে নাইজেরিয়ান মেয়ে আলিকার সঙ্গে রমেনের বিয়ে দিয়ে দেয়। আলিকা নাইজেরিয়ান মেয়ে হওয়ায় সে অন্যদের তুলনায় দেখতে আলাদা ছিল এবং সে অস্বাভাবিক রকম কালো ছিল। তাকে দেখে পাড়াপড়শি সকলেই সমালোচনা করতে শুরু করে। সবাই মিলে প্রত্যেকদিন অনেক উৎসাহ নিয়ে বিদেশি কালো বউকে দেখতে আসতো আর নানান রকম বাজে বাজে মন্তব্য করে চলে যেত। দিদি, তুমি এটা কি ভুল করলে গো? এমন কালো মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিলে? এর চেয়ে ভালো তো তোমার ছেলের বিয়ে না দিলেই ভালো হতো। এত সুন্দর ফর্সা ছেলের কপালে এই মেয়ে জুটলো। কি বলছেন কি কাকিমা? রমেন সুন্দর ফর্সা এটা ঠিক আছে, কিন্তু শুধু সুন্দর ফর্সা দেখলেই তো হবে না, পকেটটাও দেখতে হবে। আজকাল মেয়েরা ছেলেদের ইনকাম দেখে বিয়ে করে, সুন্দর ফর্সা দেখে নয়। রমেনের কপালে এমন মেয়ে ছাড়া আর কোনো অন্য মেয়ে জুটতো না, বুঝলেন? হ্যাঁ, তা অবশ্যই ঠিক কথা বলেছ। আমি তো তোমার শাশুড়ি মায়ের সঙ্গে মজা করার জন্য এমন বলছিলাম। বিদেশিরা ফর্সা হলে ভালো লাগে, কালো হলে কি আর ভালো লাগে? হ্যাঁ কাকিমা, ঠিক বলেছেন আপনি। সবাই কি আর আমার মতো সুন্দর ফর্সা বউ পায় বলুন? চন্দনা দেবী আলিকাকে নিয়ে খুব খুশি ছিল, কারণ সে খুবই শান্তশিষ্ট মেয়ে ছিল। তার মনও খুব নরম ছিল। সে তার শাশুড়ি মা এবং বরের খুব খেয়াল রাখতো। কিন্তু যখনই কেউ আলিকাকে নিয়ে মজা করত, তখন চন্দনা দেবীর মন খুব খারাপ হয়ে যেত। ধীরে ধীরে সবার কথা শুনতে শুনতে চন্দনা দেবী আলিকাকে ঘৃণা করতে শুরু করে। বড় বৌমা, চলো আমরা বাজার থেকে ঘুরে আসি। আর এই যে তুমি রান্নাঘরে গিয়ে দেখে এসো, কি কি নেই বলো, আমরা নিয়ে আসবো, ভালো করে দেখে এসো। মা, আমিও আপনাদের সঙ্গে যাব, আমাকেও নিয়ে চলুন না। আমি তো সারাদিন বাড়িতে থাকি, আমার ভালো লাগে না। ভালো লাগে না তাতে আমার কি? এমনিতেই লোকে আমাকে দেখলেই তোমার কথা বলে, তোমাকে নিয়ে মজা করে, আর আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। সবাই বিদেশি কালো বউ, বিদেশি কালো বউ বলে লাফালাফি করবে। মা, একে বলে কোনো লাভ নেই, আসলে এ কিছুই বোঝে না। এই নাইজেরিয়ানকে এখান থেকে বিদায় করুন, আমি রমেনের জন্য একটা ভালো মেয়ে খুঁজে দেব। বৌদি চুপ করো একদম, আমার কাউকে লাগবে না। আলিকা আমার বউ আর আমি ওকে নিয়ে খুব সুখে আছি, এতে তোমার আপত্তি কিসের? আর মা, তুমি এতটা পাল্টে গেলে কিভাবে? তুমি তো নিজেই আলিকাকে আমার জন্য পছন্দ করেছিলে, আর এখন তুমি ওকেও হেউ করে দিচ্ছ। ভুল করেছিলাম, হ্যাঁ আমি ভুল করেছিলাম এই নাইজেরিয়ান কালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দিয়ে। আমাদের দেশে ভিক্ষা করে যারা, ফকিরদের মেয়েরাও দেখতে সুন্দর হয়, ফর্সা হয়, তাদের মতো কারোর সঙ্গে তোর বিয়ে দিলেই ভালো হতো, কিংবা তোর বিয়ে না দিলেই ভালো হতো। এই কালীকে বাড়িতে আনার সঙ্গে সঙ্গে আমার সুখ শান্তি সব চলে গেছে। ছাড়ুন মা, আপনি চলুন তো আমরা যাই। আপনার ছোট ছেলে এখন অনেক বড় বড় কথা বলতে শুরু করেছে। এই নাইজেরিয়ানটা নিশ্চয়ই কোনো জাদুটোনা করেছে। ছাড়ুন, চলুন, আজ আমরা শপিং করে আসবো। আমার এক বন্ধুর বিয়ে আছে বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। আমাদের সবাইকেই তো নিমন্ত্রণ করেছে, তাই না? আমরা সবাই যাব, আর এই কালী একা বাড়িতে থাকবে। চলো এবার। এই বলে চন্দনা দেবী তার বড় বৌমার সঙ্গে সেখান থেকে চলে যায়। আলিকা তার শাশুড়ি মা এবং জায়ের কথায় খুব কষ্ট পেয়েছিল, তাই সে কাঁদতে শুরু করে। মা আমাকে আর ভালোবাসে না রমেন, আমাকে সব সময় বিদেশি কালো বউ, বিদেশি কালো বউ বলে। এই দেশেও তো অনেক কালো মেয়ে আছে বলো, আর আমি তো ছোটবেলা থেকে এদেশেই মানুষ হয়েছি। এদেশের ভাষা, সংস্কৃতি, কালচার, শিষ্টাচার সব আমি জানি। এদেশের মেয়েদের মতোই তো হয়ে গেছি আমি। শুধু গায়ের রঙের জন্য মা আমাকে দেখতে পারে না। তুমি কেঁদো না আলিকা, দেখবে মা একদিন তোমাকে নিশ্চয়ই বুঝতে পারবে। কবে বুঝবে বলো তো? এখন মায়ের ধারে কাছেও আমাকে যেতে দেয় না, আমার হাতের খাবারও খেতে চায় না, সব সময় শুধু দিদিকে ভালোবাসে।
আচ্ছা ঠিক আছে, এবার কান্না বন্ধ করো তুমি, সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। রমেন এভাবেই আলিকাকে সান্ত্বনা দিতে থাকে। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সকালবেলা, মা মা কি হলো, আপনি শুয়ে আছেন কেন? বিয়ে বাড়ি যাবে ভুলে গেলেন? উঠুন তাড়াতাড়ি, রেডি হয়ে নিন। অত দূরের রাস্তা যেতে অনেক সময় লাগবে। আপনার ব্যাগপত্র গুছিয়েছিলেন তো? বৌমা, আমার শরীরটা খুব খারাপ করছে, দেখো গায়ে হাত দিয়ে অনেক জ্বর এসেছে, দেখো একবার। উফ, এখন এসব সময় নেই, আপনি তাড়াতাড়ি করুন আর চলুন আমার সঙ্গে। আপনার ছেলে আমাকে একা যেতে দেবে না, আগেই বলে দিয়েছে। ওখানে 2 দিন থাকবো, 3-4 দিনের ব্যাপার। একা একা যেতে দেবে না বলেই তো আপনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু বৌমা, আমার যে খুব শরীর খারাপ, আমি পারবো না যেতে, তুমি আগে আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। মোহন, মোহন এদিকে এসো। মা আমাকে বিয়ে বাড়িতে যেতে দেবে না বলে কি নাটকটাই না করছে দেখো। হ্যাঁ আসছি, কি হয়েছে বলো। কি হলো মা, শুয়ে কেন এখনো? একেবারে সুস্থ আছে দেখে বোঝাই যাচ্ছে, তারপরও বলছে শরীর খারাপ। না রে বাবা, আমার শরীর সত্যিই খুব খারাপ লাগছে। মা তুমি যাবে না, আমাকে আগেই তো বলতে পারতে একবার। আমার অফিসে কালকে একটা অনেক ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি অন্য কোনো ব্যবস্থা করতাম তাহলে। বেকার বেকার এসব নাটক করার কি ছিল? ছাড়ো, বাদ দাও, চলো। আমি ওসব মিটিং এর গল্প শুনবো না। তুমি যাবে এখন আমার সঙ্গে, ব্যাস। অফিসে গিয়ে কথা বলে এসো, যাও। হ্যাঁ বাবা, তুই একটু চেষ্টা। চন্দনা দেবী কথা বলতে বলতেই হঠাৎই খুব বমি করতে শুরু করে। তাই দেখে রানী খুব রেগে যায়। ইস, ছি, কি অবস্থা! ছি ছি ছি, দেখছেন তো দাঁড়িয়ে আছি আর সামনেই বমিটা করলেন। আর একটু হলেই তোমার জামাই এসে পড়তো। ইস, আবার বমি করছে। আমার এসব দেখে খুব ঘৃণা লাগে। মোহন, চলো আগে এখান থেকে, না হলে আমারও বমি হয়ে যাবে। বাবা, আমাকে ছেড়ে যাস না তোরা, আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল। রানী এবং মোহন চন্দনা দেবীর কোনো কথা শোনে না। তারা কোনো কিছু না ভেবেই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। চন্দনা দেবী খুবই কষ্ট পায়, সে বারে বারে বমি করতে থাকে। আলিকা বাজার থেকে এসে তার শাশুড়ি মায়ের এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। মা, আপনার এই অবস্থা কিভাবে হলো? কি হয়েছে আপনার? আপনার তো বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল। চন্দনা দেবী কিছু বলতে যাবে কি, ঠিক তখনই আলিকার গায়ে বমি করে ফেলে। বৌমা, আমাকে ক্ষমা করো, আমি ইচ্ছে করে তোমার গায়ে বমি করিনি। আমার অনেকক্ষণ ধরে বমি হচ্ছিল, তুমি কিছু মনে করো না, আমি সব পরিষ্কার করে দেব। এ কি বলছেন মা? আপনি অসুস্থ, কোনো ব্যাপার না। আপনি শুয়ে থাকুন, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। আপনার বিছানাও তো নোংরা হয়ে গেছে, উঠে বসুন দেখি। আলিকা খুব যত্ন সহকারে তার শাশুড়ি মায়ের বিছানা এবং ঘর পরিষ্কার করে দেয়। রমেন বাড়িতে একটা ডাক্তার ডেকে নিয়ে আসে। চেক আপ করার পর ডাক্তার বলে, চিন্তার কিছু নেই, যে ওষুধগুলো লিখে দিয়েছি ওগুলো এনে খাওয়ান, অসুবিধা হলে ফোন করবেন। আর হ্যাঁ, 1000 টাকা ফিসটা দিয়ে দিন। 1000 টাকা? ওরে বাবা, এত টাকা তো নেই এখন আমার কাছে। আমার কাছে আছে, এই নিন ডাক্তার বাবু আপনার টাকা। রমেন, এই নাও, এই টাকা দিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে এসো। আলিকা, তুমি এত টাকা কোথা থেকে পেলে? আমি অনাথ আশ্রমে থাকতাম যখন, তখন একটা কাজ করতাম আর টাকা জমিয়ে রাখতাম। এখন যাও তাড়াতাড়ি, মাকে সুস্থ করে তুলতে হবে, মায়ের কষ্ট হচ্ছে। আলিকা অনেক সেবা যত্ন করে কয়েকদিনের মধ্যেই তার শাশুড়ি মাকে একেবারে সুস্থ করে তোলে। 4-5 দিন পর রানী এবং মোহন বাড়িতে ফিরে আসে। দেখলে তো কি নাটকটাই না করছিল বিয়ে বাড়িতে না যাওয়ার জন্য। দেখো না, বিদেশি কালো বউয়ের সঙ্গে আবার চা খাচ্ছে। কি আলিকা, আমরা ছিলাম না বলে অমনি শাশুড়ি মাকে হাতে করে নিলে? কালোদের কুচুটে মন কুচুটেই থেকে যাবে, যত সব কূটনৈতিক বুদ্ধি। চুপ করো বড় মৌমা, ও দেখতে কালো হলেও ওর মনটা কালো নয়। ও নাইজেরিয়ান কালো মেয়ে বলেই যে ওর হৃদয় নেই তা কিন্তু নয়। তুমি সেদিন আমাকে ওই অবস্থায় ফেলে বিয়ে বাড়িতে গিয়ে প্রমাণ করে দিয়েছো যে তোমার মন আলিকার গায়ের রঙের থেকেও অনেক বেশি কালো। আলিকার মতো মেয়েকে আমি বৌমা হিসেবে পেয়ে গর্ববোধ করছি। চন্দনা দেবীর কথা শুনে রানী আর কিছু না বলে লজ্জায় মাথা নিচু করে নেয়। আলিকা তার শাশুড়ি মায়ের কথাগুলো শুনে খুব খুশি হয়েছিল, তার চোখে জল চলে আসে। চন্দনা দেবী আলিকার কাছে ক্ষমা চায় এবং তাকে আপন করে নিয়ে তাকে যথেষ্ট মর্যাদা এবং সম্মান দেয়। এভাবে আলিকা তার শাশুড়ি মায়ের কাছে সেরা বৌমা হয়ে ওঠে।